প্রতিদিনই ভাবি সকালবেলা ঘুম থেকে উঠে আগে সূর্য দর্শন করব, কিন্তু সেই সৌভাগ্যটা আমার প্রতিদিন হয়ে ওঠে না। কারণ মেয়েটা এখন বড্ডই ছোট, তাই এই সৌভাগ্যটা যখনই হাতে পাই তখন আর হাতছাড়া করি না। যখনই সকাল সকাল ঘুম থেকে উঠি, মানে ঘুমটা যখন ভেঙে যায়, আগে চলে যাই ছাদের মধ্যে বিছানায় না পড়ে থেকে। এই যে পাখি ওর মানে নিজের বাসা ছেড়ে আরেকটা জায়গায় যাওয়া, বা সূর্য ওঠা, বা হাওয়ার সাথে সাথে একটু একটু করে দোলায় গাছগুলো, এইগুলো দেখতে আমার বড্ড ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় গ্রাম বাংলার মাঝখানে নিজেকে হারিয়ে ফেলি। কিন্তু আমাদের চারপাশে যে এতগুলো ইটের বাড়ি সারি সারি দাঁড় করানো, এই সৌভাগ্যটা আমার মনে হয় না এই জন্মে হবে। আগে মামার বাড়িতে যেতাম যখন দাদু দিদা সবাই বেঁচে ছিল, তখন সেই আমেজটা যে কী ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সকালবেলা ঘুম থেকে উঠে ডিমের লাঠি এনে দেওয়া মামাদের, তারপরে কাদার মাঝখানে গিয়ে ধান ক্ষেত দেখতে যাওয়া, কতটা ফসল হলো সেইগুলো দেখতে যাওয়া, দিদার সাথে ঝুড়ি নিয়ে গিয়ে দিদার ফসলগুলো ঝুড়িতে তুলে আনা। কী খাবি বল, আজকে সেটাই রাঁধবো। সেখানে কোনো মাছ মাংসের বেলাই ছিল না, সামান্য গাছের তোলা শাকসবজি দিয়ে। তারপর বাড়ি ফেরার সময় হাঁসের ডিম, তারপরে ধুধুল শুকিয়ে যাওয়া যে সমস্ত জালি, এই জিনিসগুলো জানো তো আজকে লাইফ থেকে বড্ডই হারিয়ে যাচ্ছে। দিদা দাদু চলে যাওয়ার পর থেকে সত্যি প্রত্যেকটা মানুষের মামার বাড়ি হয়তো হারিয়ে যায়। সেই ভালোবাসাটা বা সেই আদর যত্নটা আর মামার বাড়ি থেকে পাওয়া যায় না। আজকের এক এক করে লাইফ থেকে এমন এমন মানুষ আমার হারিয়ে যাচ্ছে, যাদের কাছ থেকে আমি প্রচুর শিক্ষা পেয়েছি। তারা মাসের পর মাসে আমাকে দামি দামি কোনো গিফট দেয়নি, কিন্তু দিয়েছে প্রচুর প্রচুর শিক্ষা। তাই তাদেরকে আজ বড্ড মিস করছি, জানো তো। এই লাইফগুলো আমার জীবনে, এই জিনিসগুলো আমার জীবনে আসবে বা লাইফে আসবে আমি কোনোদিনও পরিকল্পনাও করতে পারিনি, তাও এত তাড়াতাড়ি। এই যে ছোটো ছোটো বোনগুলোকে দেখছো, বিয়ের পরে ওদের সাথে আমার প্রায় সময় কাটানোই হয়নি। তাই তার একটা কথাই বলছিল যে চাইবাবুকে বল রিঙ্কি তুই আমাকে ভুলে গেছিস, আমাদের ভুলে গেছিস। এরকম ওরা ঠিক মজা করছিল। যাই হোক, আমার ঘরের ডাকনাম রিঙ্কি। তারপর এই যে ছোট ছোট ভাইগুলোকে দেখছো, এরা আমার থেকে অনেক ছোট, আমি ওদের সব থেকে বড় দিদি। বাড়িতে গিয়ে 2 দিন লেগে গিয়েছিল আবার ব্লগ করতে। জানো তো সব থেকে মজার বিষয় কি, রনিকে আমি এমন একটা মানুষ পেয়েছি যেই মানুষটা আমার সব সময় পাশে থেকেছে আজীবন। বিয়ের আগে প্রেম করেই বিয়ে করেছি, ঠিক সেরকম যতটা না প্রেম করার সময় বুঝতো, বিয়ের পরে লক্ষ লক্ষ গুণ বেশি হয়ে গিয়েছে ওর আমার প্রতি ভালোবাসা, বা আমাকে ভালো খারাপ কেন আছি, কিসের জন্য আছি সেটা জানার আগ্রহ। এদিকে বাইরে বিশাল বৃষ্টি পড়ছে, এদিকে আমার মনের ভেতরে যা বৃষ্টি পড়ছে সেটা আমি কাউকে প্রকাশ করেও বলতেও পারছি না, জানাতেও পারছি না যে আমার মনের মধ্যে কি হচ্ছে। আজকে মনে হয় আমি অনেকটাই বড় হয়ে গেছি, তাই নিজের প্রকাশগুলো, নিজের ভাবগুলো কাউকে প্রকাশ করতেই পারছি না। ক্ষমা করে দেবেন, আমার কথাটা একটু গুলিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আজকেকার ব্লগের নামটা আপনারা দেবেন তো, কারণ আমার জানি না যে আমি আমার এই টোটাল 2-3 দিনের ব্লগটা নাম কি দেবো। মনটা খারাপ ছিল, তাই রনি একটু আমাকে বললো চলো পরেশনাথ মন্দিরে গিয়ে ঘুরে আসি। এই পরেশনাথ মন্দিরে টোটাল আমরা 3 বার গেছি, কিন্তু মজার বিষয় হলো 3 বারের মধ্যে 3 বারের মাথায় আমরা ঢুকতে পেরেছি, তাও আবার মাথায় বৃষ্টি নেই। এর আগে 2 বার নয় টাইম হয়ে গেছে, নয় গেট বন্ধ দেখে বাড়ি চলে এসেছি। ভিতরে ঢুকে জায়গাটা যে এতটা সুন্দর সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। বাবা, ওর ভিতরে একটা ভবু আছে জানো, বলো ওর ভিতরে একটা ভবু আছে। কোথায় আছে মা, হাত দেখাও। বাবা, ওর ভিতর ভবু, আমরা পালিয়ে যাই মা, আমরা পালাই।
জৈন মন্দিরটায়, এটা হচ্ছে পরেশনাথ জৈন মন্দির, যেটা আমাদের থার্ড টাইম আসা। ফার্স্ট টাইম আমরা ঢুকতে পারিনি, সেকেন্ড টাইম আমরা ঢুকতে পারিনি, থার্ড টাইম ভগবানের আশীর্বাদে আমরা ঢুকতে পেরেছি, তাই তো? তাও মাথায় বৃষ্টি নিয়ে, তাই তো মা? বৃষ্টি পড়ছে, বৃষ্টি যদি না পড়তো তাহলে একটুখানি অ্যানিমেশন শুট করতে পারতাম, কি না বলো মা? বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে ঘুরতে হচ্ছে আমাদের, কি কষ্ট। আমরা এই মানে আমি জানি না কেন মা খালি পা নামিস না বলে। মন্দির থেকে বেরিয়ে পাশে আরেকটা মন্দির আছে, তো চলো সেই মন্দিরে যাই তোমাদের সাথে। কৃষ্ণান মন্দিরে গিয়ে তুমি তিনটে সুবিধা পাবে, যেমন ঘুরতে পারবে, সেরকম মন ভালো হবে, আর ঠিক সেরকম ফটোশ্যুটও করতে পারবে। কোথায় যাচ্ছ বদমাশি করতে আবার? আসো, পায়ের জুতোটা খুলে দিয়ে আসো, আসো। দেখি মা, গুলিটা লাগাই, এই যে মুখের ক্যাপ, দেখি মা গুলিগুলো লাগাই। লাগানোর পর দেখি এবার কেমন পিস্তল গুলি করা যায়। হচ্ছে না কেন? কি জানি হচ্ছে না কেন। বেকার হয়ে গেল মনে, পয়সাটা চলছেই না, ভেঙেই না যায়, এরকমই খেলুক, কিছু করার নেই। ঘরে এসে মেয়ের দুধ গরম বসিয়ে দিয়েছি, ওকে এবার টিফিন করাবো। ফ্রিজে রুটি আছে, রুটিটা বের করব। আমরা দূর থেকে ভাবি না যে ঘরে গৃহবধূ ছাড়া তাদের কোনোই কাজ নেই, তারা শুধুমাত্র আর কি করে, সেই বাচ্চার সামলায়, ওই ঘরের কিছু রান্না করে, ঘর পরিষ্কার করে, ব্যাস এইটুকুই মানে ওদের 24 ঘন্টা তাই বলে যে আমি পাচ্ছি না। আমি বলবো যে যারা এই কথাগুলো বলে তারা একদিন করে দেখো। আমার মেয়ে যে পুলিশ গাড়ি, যত ধরনের গাড়ি গুলি, জামাটা ছাড়বে না, জামা যা হচ্ছে তো, ধাক্কা মারছে তো মা, যা এই গোল হয়ে গেছে, বাহ। আরে আজকে ফাদার্স ডে, এই জিনিসটা বানিয়েছি আমি আমার বাবার জন্য, বললো তো কেমন হয়েছে। আর এই জিনিসটা বানিয়েছি রনির, অর্থাৎ আমার মেয়ের বাবার জন্য। জানিও দুটোর মধ্যে কোনটা বেশি বেস্ট হয়েছে। এটাতে হ্যাপি ফাদার্স ডে 2026 দিয়ে দিয়েছি। আর আমার বাবা প্রচণ্ড পরিমাণে চা খেতে ভালোবাসে, যার জন্য আমি এই জিনিসটা লিখেছি। বাবা চা খাবে? বলো তো কেমন হয়েছে। আসুন বাবা, মোমবাতিটা জ্বালা।
উমাদি জ্বালা। হ্যাপি ফাদার্স ডে বাবা, হ্যাপি ফাদার্স ডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হেভি উইশ করলি তো, আমি ভাবছিলাম কিভাবে বলবো, কি বলবো। তোকে খ্যাপাতে আমার ভালো লাগে। হ্যাঁ মৌসুমি খাও, আর সামনের বছর দিয়ে বরকে নিয়ে আসবি সেলিব্রেট করতে। সামনের বছর বরকে নিয়ে আসবে হ্যাপি ফাদার্স ডে করতে, ফাদার্স ডে করতে। কত এটা একদমই ভালো না, এর দিয়ে যেই কেকগুলো আনতিস হেভি কেক খেয়েছি। হ্যাঁ আরে ওখানে না, ওখানে না, ওই ওই আরে দাঁড়া, এখানে লাগা, এখানে ভালো লাগবে জিনিসটা, এইখানটা লাগা, সুন্দর লাগবে। আর একটু উঁচু কর। হ্যাঁ দেখে বেশ ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে না? আমি আরো জিনিস এসছিলাম খালি হাতে, নিয়ে যাচ্ছি কত কিছু। দুইটা স্কুল সবসময় এরকমই করিস, এই যখন আসে খালি হাতে আর নিয়ে যায় মাল ভর্তি ভর্তি জিনিস। ব্লগটা এইটুকুই, তোমরা জানিও কেমন লাগলো। রাধে রাধে।